ভূপর্যটকের বার্সেলোনা ভ্রমণের অভিজ্ঞতা এখন পর্যন্ত এক কথায় বর্ণাঢ্য। ঘুরেছি গথিক কোয়ার্টারের মধ্যযুগীয় গলি, অনুভব করেছি লা রামলার প্রাণশক্তি, গা ভাসিয়েছি বোকেরিয়া মার্কেটের ভিড়ে, বার্সেলোনেটা বিচের সূর্যাস্ত, এফসি বার্সেলোনার নীল লাল আবেগ, আর ফ্ল্যামেঙ্কোর সেই আদিম ছন্দ। মনসেরাত গিয়েছি পাহাড়ের আধ্যাত্মিকতা খুঁজতে, আর মন্টুইকের চূড়ো থেকে দেখেছি গোটা শহরটাকে। সবকিছুই সাজানো রয়েছে ভূপর্যটকের চ্যানেলের আগের এপিসোডগুলোতে। বার্সেলোনা ডায়েরির চতুর্থ তথা শেষ পর্বে এবারের গন্তব্য এই শহরের সমার্থক হয়ে ওঠা এক স্থপতির সৃষ্টির দিকে, অ্যান্তনি গাউদি। সেই সঙ্গে চেখে দেখা স্পেনের সিগনেচার পায়া আর চুমুক দেওয়া সাংগ্রিয়াতে। এগুলো ছাড়া নিশ্চয়ই অসম্পূর্ণ এই বার্সেলোনার সফর। সকালবেলা বেরিয়ে পড়েছি গন্তব্য পার্ক গুয়েল। আজকের দিনটা উৎসর্গীকৃত গাউদির নামে। ক্যাটালান মডার্নিজমের পথিকৃৎ এই স্থপতি প্রকৃতি, ধর্ম আর জ্যামিতিকে এক সুতোয় গেঁথে বার্সেলোনাকে দিয়েছেন পরাবাস্তব রূপ। বার্সেলোনা আর অ্যান্তনি গাউদি নাম দুটো এখন একে অপরের পরিপূরক। শহর জুড়ে ছড়িয়ে আছে তার অদ্ভুত সব সৃষ্টি। 1900 গোড়ার দিকে নির্মিত এই পার্কটি হওয়ার কথা ছিল একটি আবাসিক এলাকা, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠে এক পাবলিক পার্ক। এখানে প্রকৃতির জ্যামিতিকে পাথরে অপ্রথাগত রূপ দিয়েছেন সেই গাউদি। ভেতরে ঢুকতেই বিশালাকার ভায়াডাক্ট বা পাথুরের সেতু। পাথুরে খাঁজগুলো দেখে মনে হওয়া স্বাভাবিক যে এটা প্রাকৃতিকভাবে তৈরি কোনো গুহা। সত্যি কথা বলতে গাউদির এই স্থাপত্যশৈলী সবার যে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে এমনটা বোধহয় নয়। এটা অনেকটা অ্যাকোয়ার টেস্টের মতো। প্রথাগত নকশার বাইরে তার এই কাজগুলো কিছুটা খামখেয়ালি মনে হতে পারে, তবে তাঁর এই ভিন্নধর্মী সৃজনশীলতা যে দর্শকের মনে কৌতূহল জাগায় তা অস্বীকার করার উপায় নেই। ছিয়াশিটি বিশাল আকার ডোরিক স্তম্ভ নিয়ে এই হাইপোস্টাইল হল। এখানকার সিলিংয়ে নজর কাড়ে মোজাইকের কাজ করা বৃত্তাকার সব নকশা। গাইড বলছিলেন যে এই নকশাগুলো সূর্য এবং চাঁদের বিভিন্ন পর্যায়কে ফুটিয়ে তোলে। এই রঙিন কাঁচ আর সেরামিকের টুকরো দিয়ে তৈরি মোজাইক বা ত্রেঙ্কাদেস পদ্ধতিটি গাউদির সিগনেচার স্টাইল। চত্বরের ধারে ঢেউ খেলানো বেঞ্চগুলোতেও জলজল পড়ছে রঙিন মোজাইকের কারুকাজ। কার্মেল হিলের ওপর থেকে দিগন্তে সকালের আলোয় বার্সেলোনা শহর। ওই দূরে মাথা উঁচু করে গাউদির তৈরি লা সাগ্রাদা ফ্যামিলিয়া, আর সামনে ঠিক নিচেই গাউদির তৈরি আরেক রূপকথার জগৎ। ধাপে ধাপে নেমে গিয়েছে মনুমেন্টাল স্টেয়ারকেস। তার ঠিক মাঝখানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বিখ্যাত রঙিন ড্রাগন বা স্যালামান্ডার। প্রবেশপথের এই পোর্টার্স লজ প্যাভিলিয়ন্স দুটো দেখলে মনে হয় যেন আস্ত দুটো জিঞ্জারব্রেড হাউস। মানুষের ভিড় দেখলেই আঁচ পাওয়া যায় বিশ্বজুড়ে এই স্থাপত্যের জনপ্রিয়তার। পর্যটকদের এই যে ব্যস্ততা, হুড়োহুড়ি এবং কোলাহল, তা আসলে গাউদির সেই জাদুকরী আকর্ষণেরই প্রমাণ। শৈল্পিক দিক থেকে এই জায়গাটি নিঃসন্দেহে অত্যন্ত উদ্দীপক। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে গাউদি হয়তো প্রথাগত সুন্দরের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রকৃতির অদ্ভুত এবং জটিল গঠনকে। আপ্লুত হই বা না হই এমন সৃষ্টি যে সচরাচর দেখা যায় না, এইটা নিশ্চিত করে বলা যায়। আর ঠিক সেই কারণেই গাউদির কাজগুলো নিয়ে মানুষের কৌতূহলের সীমা নেই। বিস্তৃত পার্ক গুয়েল থেকে গগনচুম্বী লা সাগ্রাদা ফ্যামিলিয়া, এই দীর্ঘ পথের মাঝখানে বার্সেলোনার পরতে পরতে ছড়িয়ে আছে গাউদির আরও কিছু কীর্তি। তার মধ্যে দুটো জায়গা রাখা আছে আজকের আইটিনারিতে, কাসা মিলা ও কাসা বাতলো।
সামনেই গাউদির ডিজাইন করা কাসা মেলা। 1906 থেকে 1992 সালের মধ্যে তৈরি এই বাড়িটির কোনো দেওয়ালই সোজা নয়। বাড়ির ছাদের অদ্ভুত সব চিমনিগুলো দেখলে মনে হয় যেন আকাশপানে চেয়ে আছে ভিন গ্রহের কোনো যোদ্ধা। বার্সেলোনায় এসে সবসময় মনে হয় সময় বড্ড কম, তাই এই শেষ বেলায় গাউদির বাকি সৃষ্টিগুলোর আস্বাদন নিতে হবে শুধু বাইরে থেকেই। তবে এটা একটা সচেতন সিদ্ধান্ত। এটা না করলে সময়ের অভাবে বাদ পড়ে যেত আরও অনেক দারুণ দারুণ জায়গা যা দেখেছি গত কয়েকদিনে। আর একটু এগিয়েই কাসা বাতলো। একে বলা হয় হাউস অফ বোনস। এর জানলা আর বারান্দাগুলোর গড়ন মানুষের খুলি আর হাড়ের সদৃশ, আর বাড়ির ছাদটা তৈরি ড্রাগনের পিঠের আদলে। এখানেও পর্যটকদের উপচে পড়া ভিড়। সময়, সুযোগ কিংবা বিশেষ টান কোনোটারই আধিক্য না থাকায় ভেতরে না যেতে পারার আফসোস নেই বললেই চলে। জানি আর্ট কনজাররা হয়তো এই যুক্তিতে বিশেষ সন্তুষ্ট হবেন না, তবে ব্যক্তিগতভাবে বার্সেলোনার আসল স্পন্দনটা এই বাড়ির ভেতরের চেয়ে বাইরের ওই ক্যাফে আর গলিপথেই বোধহয় বেশি স্পষ্ট। এবারে মেট্রো ধরে শেষ গন্তব্য, বার্সেলোনার মূর্ত প্রতীক লা সাগ্রাদা ফ্যামিলিয়া। 1882 সাল থেকে এর নির্মাণ কাজ চলেছে এবং আজও তা অসম্পূর্ণ। লা সাগ্রাদার এই বিশালতা আর জটিল কারুকাজ দেখার পর স্বীকার করতে বাধ্য হচ্ছি এটি আধুনিক স্থাপত্যের এক অসামান্য মহাকাব্য। তবে সমস্যা হলো এর টিকিট পেতে গেলে কয়েক মাস আগে থেকে শুরু করতে হয় প্রস্তুতি। আমার ভাগ্যে টিকিট না মেলায় শুরুতে কিছুটা মন খারাপ থাকলেও এখানে এসে মানুষের এই অন্তহীন লাইন আর ভিড় দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। অর্ধেক দিন এই লাইনে দাঁড়িয়ে থাকাটা এই সংক্ষিপ্ত সফরে কোনোভাবেই সম্ভব ছিল না। শুনেছি ভেতরে বনস্পতির মতো সব স্তম্ভ আর স্টেইনড গ্লাসের জানলা দিয়ে আসা আলোর খেলা নাকি দেখার মতো। সেটা তোলা রইল পরের বারের জন্য। গাউদির স্টাইলের একনিষ্ঠ ভক্ত না হলেও এই স্থাপত্যের ছবিটা মনে গেঁথে থাকবে বহুদিন। বার্সেলোনা ছাড়ার আগে বাকি একটা জরুরি কাজ, চেখে দেখা স্পেনের সেই বিখ্যাত খাবার পাইয়া আর পানীয় সাংগ্রিয়া। দিনের শুরু পার্ক গুয়েল দিয়ে আর লাঞ্চও সেই গুয়েল তাপাস রেস্তোরাঁয়। ব্যস্ত মেনু কার্ডের পাতায় ডান দিকে রয়েছে পায়ার তালিকা। আন্তর্জাতিকভাবে এটি সি ফুড ডিশ হিসেবে পরিচিত হলেও মূল এবং আদি পাইয়া, যার জন্ম ভ্যালেন্সিয়ায়, তা কিন্তু তৈরি হয় মাংস দিয়ে। সমুদ্রের শহর, তাই অনেক দোনোমনো করেও অর্ডার দিচ্ছি সেই সি ফুড পায়াই। সাথে ঠান্ডা সাংগ্রিয়া, রেড ওয়াইন, কমলালেবুর রস, ব্র্যান্ডি আর ছোট ছোট করে কাটা ফলের এক চমৎকার রিফ্রেশিং মিশ্রণ। বিরাট লৌহ পাত্রে টেবিলে এসেছে ধোঁয়া ওঠা পায়া। অনেকটা খিচুড়ির মতো দেখতে এই পদে চিংড়ি আর সামুদ্রিক মাছের স্বাদ অনন্য। বিশেষ করে পাত্রের তলায় লেগে থাকা চালের আংশিক পোড়া অংশটুকু দারুণ।
খাওয়া দাওয়া শেষ, সেই সাথে শেষ হচ্ছে স্পেনের সময়ও। এবারে ফেরার পালা। এয়ারপোর্টগামী বাসের জানলা দিয়ে তখন বিদায় জানাচ্ছে বার্সেলোনা। মনে পড়ছে গত কয়েকদিনের দুর্দান্ত সব অভিজ্ঞতা। গাউদি থেকে গথিক কোয়ার্টার, ফুটবল থেকে ফ্লামেঙ্কো, মনসেরাত থেকে মন্টুইক, সবই যেন এই শহরের পরতে পরতে মিশে আছে। ইতিহাস আর আধুনিকতাকে সমান্তরালে নিয়ে চলা এক জাদুকরী শহর বার্সেলোনা। আজকের মতো বিদায়। বিমানবন্দরে সেই চিরাচরিত দৃশ্য দিয়েই আজকের যবনিকা পতন। দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো শহরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।